পৃথিবীতে সবথেকে সহজ কাজ হলো মানুষকে বোকা বানানো। না, এটা আমি বলছি না, এই গল্পের স্টোরিটাই কিছুটা এমন। বলে দিলে তো মজাটাই নষ্ট, তাই ডাইরেক্ট এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। গল্পটির শুরুতেই অয়ন মানি নামের একটি লোককে দেখতে পাই। মানি মুম্বাই তার স্ত্রী ওজার সাথে বসবাসকারী একজন মধ্যবিত্ত মানুষ। সে তার পুরো জীবনটা দারিদ্র্যের মধ্যে কাটিয়েছে, যে কারণে তার একমাত্র স্বপ্ন ছিল সন্তানদের জন্য ভালো একটা ভবিষ্যৎ তৈরি করা। যদিও মানির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও বলা যেতে পারে সে জীবনে কিছুটা সফল হয়েছে। সে বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর অরবিন্দের ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করে। কিন্তু ডক্টর অরবিন্দ একজন অত্যন্ত অহংকারী ব্যক্তি, যিনি তার কর্মচারীদের সাথে দাসের মতো ব্যবহার করেন, যে কারণে প্রায়ই মানিকে বকাঝকা খেতে হয়। ডক্টর অরবিন্দ উল্কাপিণ্ডের মধ্যে ভিনগ্রহে জীবাণু আছে কিনা তা খুঁজে বের করার জন্য গভীরভাবে গবেষণা করছেন। এই কাজটির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। একদিন এক মন্ত্রী তাদের গবেষণা কেন্দ্রে আসেন এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করা যেতে পারে কিনা সেই বিষয়ে আলোচনা করতে। যদিও এই মন্ত্রী গবেষণার ব্যাপারে কিছুই বোঝেন না, তবুও তিনি ডক্টর অরবিন্দের প্রতি বিশ্বাস রেখে টাকা দিতে রাজি হয়ে যান। মানি পুরো ব্যাপারটি লক্ষ্য করে এবং বুঝতে পারে যদি কেউ অন্যের কথা ঠিকমতো বুঝতে না পারে, তখন তারা নিজেদের বোকা ভাবতে শুরু করে এবং মনে করে বিপরীত ব্যক্তি হয়তো বেশি বুদ্ধিমান। এটাই মানির জীবনের একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। এরপর থেকে সে প্রতিদিনই ডিকশনারি পড়া শুরু করে এবং সবচেয়ে কঠিন শব্দগুলি বেছে নিয়ে কথাবার্তার মধ্যে সেগুলিকে ব্যবহার করতে থাকে। এই বিশাল শব্দভাণ্ডার ব্যবহার করে মানি নিজেকে আরও বড় প্রমাণ করতে চায় এবং বড়লোকি চালচলন আনার চেষ্টা করে। একদিন এই একই কৌশল ব্যবহার করে সে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে একটি রিসোর্টে যায়। সেখানকার সুইমিং পুলের পাশে তারা সময় কাটাচ্ছিল। যদিও তার স্ত্রী কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে, সেখানেই কর্মরত এক কর্মচারী এসে জানায় যে শুধুমাত্র রিসোর্টের অতিথিরাই এই পুল ব্যবহার করতে পারে। কর্মচারীর এই প্রশ্নের উত্তরে মানি আত্মবিশ্বাসের সাথে মিথ্যে কথা বলে। কর্মচারীও তার কথা বিশ্বাস করে নেয়, যার ফলে অতিথিদের যে ফেসিলিটিগুলো দেওয়া হয় মানি সেগুলো বিনামূল্যে পেয়ে যায়। মানি তার স্ত্রীকে বলে যে পুলে যারা খেলা করছে তারা হলো চতুর্থ প্রজন্মের মানুষ। সে ব্যাখ্যা করে, প্রথম প্রজন্ম হলো তারা যারা শিক্ষার গুরুত্ব বুঝতে পারে না। দ্বিতীয় প্রজন্ম জীবনের শেষ পর্যায়ে পৌঁছে তবেই শিক্ষার গুরুত্ব বোঝে। তৃতীয় প্রজন্মকে তাদের বাবা মা যতটুকু সম্ভব সেরা শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আর চতুর্থ প্রজন্মে জন্মগ্রহণকারী মানুষ এতটাই ধনী হয় যে তারা খুব সহজেই এমন একটি ব্যয়বহুল রিসোর্টে সুইমিং করতে পারে। মানি দৃঢ় প্রতিজ্ঞা নেয়, বাকি প্রজন্মগুলিকে সম্পূর্ণ এড়িয়ে সে তার সন্তানকে সরাসরি চতুর্থ প্রজন্মের মতো তৈরি করবে। এর কয়েক মিনিট পর সেখানকার ম্যানেজার এবং এক কর্মচারী মানির এই মিথ্যার ব্যাপারটি বুঝতে পেরে তাকে ধরার জন্য আসে। স্ত্রী ওজা হঠাৎ তীব্র ব্যথার অভিনয় করে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই অভিনয় একটা সময় সিরিয়াস হয়ে যায়। সেখানকার কিছু লোকজন মানিকে সাহায্য করে এবং এই পুলের পাশেই তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেয়। মানি তার প্রিয় ডিকশনারিটি ব্যবহার করে সে তার বসকে একটি চিঠি লেখে, যেখানে সে লিখছে 2 মাসের জন্য সে পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছে। তারা তাদের ছেলের নাম রাখে আদি এবং খুব যত্ন নিয়ে তাকে বড় করতে শুরু করে। আদি কানে শুনতে পায় না এবং খুব একটা বুদ্ধিমানও নয়, তবে তার বাবা মা তাকে খুবই ভালোবাসে। এই গল্পের মোড় আরও ঘুরে যাবে, যেখানে মানি তার ছেলেকে প্রতিভাবান প্রমাণ করার জন্য একটা প্ল্যান করবে। আদি যখন 6 বছর বয়সে পৌঁছায় তখন মানি এবং ওজা তাকে একটি সম্মানিত খ্রিস্টান স্কুলে নিয়ে যায় ভর্তি করতে। সেখানে আদিকে কয়েকটি সাধারণ প্রশ্ন করা হয়, কিন্তু আদি কোনো রকম প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। যেহেতু এই স্কুলে ছাত্রদের বুদ্ধিমত্তা অনুযায়ী বাছাই করা হয়, তাই আদি এই স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়। এরপর মানি এবং ওঝা তাকে আরও একটি অন্য স্কুলে নিয়ে যায়। সেখানে তারা জানায় যে তারা ডক্টর অরবিন্দের সুপারিশে এসেছে। ভর্তি অফিসার ডক্টর অরবিন্দকে ফোন করে জানতে পারে যে তিনি কোনো লিখিত সুপারিশপত্র দেননি। এক কথায় বলা যেতে পারে ডক্টর অরবিন্দ মানিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন। মানি তাদের এই কথোপকথনটি শুনে ফেলে এবং তার ছেলের শিক্ষার প্রতি ডক্টর অরবিন্দের এই অবহেলা দেখে সে প্রচণ্ড রেগে যায়। কিছুদিন পর ডক্টর অরবিন্দ একটি প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে একজন তাকে জিজ্ঞাসা করে তিনি কিভাবে এতটা নিশ্চিত যে ভিনগ্রহের জীবাণু ইতিমধ্যেই পৃথিবীতে প্রবেশ করেছে। ডক্টর অরবিন্দ বিজ্ঞানসম্মত কিন্তু অস্পষ্ট উত্তর দেন এবং ওই প্রশ্নকর্তাকে বোকা বলে অপমান করেন। এই ঘটনাটি মানির মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং সে এটা নিয়ে অনেক চিন্তা করতে থাকে। কয়েক মাস কেটে যায়। একদিন আদি তার ক্লাসরুমের জানলার বাইরে তাকিয়েছিল। তখন শিক্ষক তাকে পড়ায় মনোযোগ দিতে বলেন।
উত্তরে আদি তাকে পাল্টা প্রশ্ন করে। সে বলে মানুষের শরীরে ক্লোরোফিল ইঞ্জেকশন দিয়ে অক্সিজেন তৈরি করা সম্ভব নয় কেন, যার ফলে পৃথিবীকে সহজেই বাঁচানো যেতে পারে। একটি 6 বছরের শিশুর মুখে এমন উন্নত প্রশ্ন শুনে শিক্ষিকা আশ্চর্য হয়ে যায়। শিক্ষিকা তাকে সামনের দিকে এসে একটি সাধারণ গণিতের সমস্যার সমাধান করতে বলে, কিন্তু আদি ওই সমস্যাটি সমাধান করতে একটি জটিল গণিতিক প্রক্রিয়া ব্যবহার করে। শিক্ষিকা মনে করেন আদি তাকে অপমান করার চেষ্টা করছে, তাই তাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরে দেখা যায় যে আদি সেই একই খ্রিস্টান স্কুলে পড়ছে, যে স্কুল থেকে তাকে প্রথমবার রিজেক্ট করা হয়েছিল। এই কয়েক মাসের মধ্যে তার মধ্যে এতটা পরিবর্তন হলো কিভাবে, যেটা তার মধ্যে এত প্রতিভা এনে দিয়েছে। একটি বোকা ছেলে যেন হঠাৎ করে বৈজ্ঞানিক উপায়ে চালাক হয়ে উঠেছে। এখন সে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র এবং সে তার স্কুলের জন্য একটি বড় সম্পদ হয়ে উঠেছে। স্কুলের প্রিন্সিপাল তার বাবা মাকে ডেকে নিয়ে এসে আদির বুদ্ধিমত্তার প্রশংসা করেন। তিনি বলেন আদি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করত তাহলে এই স্কুল তাকে ফ্রি স্কলারশিপ দিতে পারত। প্রিন্সিপাল ধীরে ধীরে তার বাবা মাকেও ধর্ম পরিবর্তন করার কথা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মানি তাদের এই প্রস্তাবে রাজি হয় না। উল্টে সেলকে দেখায় যে আদির জন্য অন্যান্য স্কুল থেকে আসা বিভিন্ন অফার রয়েছে। একজন ব্রিলিয়ান্ট ছাত্রকে হাতছাড়া করার ভয়ে প্রিন্সিপাল মানির সকল শর্ত মেনে নিতে বাধ্য হন এবং এই মিটিংয়ের পর আদি সম্পূর্ণ বিনামূল্যে সেই স্কুলে পড়ার সুযোগ পেয়ে যায়। এলাকার আশেপাশে একজন প্রতিভাবান শিশুর গল্প ছড়িয়ে পড়ে। সেই সময় একটি মিডিয়া কোম্পানি তার বাড়িতে এসে আদির ইন্টারভিউ নেয়। আশ্চর্যের বিষয় হলো আদিকে যখন জটিল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আরও প্রশ্ন করা হয় তখন আদি তার সাথে রুড ব্যবহার করে, ঠিক যেমন ডক্টর অরবিন্দ সাংবাদিকের সাথে করেছিলেন। এই ইন্টারভিউয়ের পর আদি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে। দর্শকরা একটি দরিদ্র বাচ্চার গল্প শুনে মুগ্ধ হয়। বলা হয় এই বাচ্চাটি অধিকাংশ বয়স্কদের থেকেও বেশি বুদ্ধিমান। এমন একটি বাচ্চা যে কোনো রিসার্চ ছাড়াই এত সাকসেস পেয়েছে। এলাকার মানুষরা তার সাথে ছবি তুলতে আসে। এখন তার আভাব অনেকটাই একজন সেলিব্রিটির মতো। কিন্তু এই সাকসেসের আসল রহস্য ছিল অন্য কিছু। সেই রাতে মানি একটি স্থানীয় স্ট্রিট ভেন্ডারের কাছে যায় এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নগুলি টাকার বিনিময়ে কিনে নেয়। অর্থাৎ প্রতিটি সেমিস্টারে মানি তার ছেলের জন্য প্রশ্নগুলি কিনে আনে, যার ফলে আদি প্রত্যেকটি পরীক্ষাতে ফুল মার্কস পায়। এবং সে একইভাবে প্রতিদিন রাতে আদিকে কোয়ান্টাম সায়েন্স সম্পর্কে কিছু লাইন মুখস্থ করায়। আদি সেই লাইনগুলি মুখস্থ করে এবং কেউ তাকে ফলো আপ কোনো প্রশ্ন করলেই আদি তাকে সেই লাইনগুলি বলতে শুরু করে। আর সেটা শুনে লোকেরা তাকে পাগল নয় বরং জিনিয়াস বাবা শুরু করে। বাবা এবং ছেলে সকলকেই ঠকিয়ে এটা বিশ্বাস করাতে বাধ্য করেছে মানির ছেলে আদি একজন ইন্টেলিজেন্ট বাচ্চা। এমনকি তার স্ত্রী ওঝাও তাদের এই পরিকল্পনার ব্যাপারটি জানে না। হয়তো এই কারণেই তারা এখনো পর্যন্ত সবার কাছ থেকে এই ব্যাপারটি গোপন রাখতে সক্ষম হয়েছে। এরপর আমরা একজন রাজনীতিবিদ অনুজা এবং তার বাবা কেশবের সাথে পরিচিত হই। তারা আদির এই জনপ্রিয়তাকে তাদের দলের স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করছে। এরপর তারা মানির সাথে দেখা করে তার ছেলে আদিকে তাদের কাজে সাহায্য করার জন্য, অর্থাৎ নির্বাচনের সময় আদির সাহায্য প্রয়োজন হবে। তার কাজ হবে শুধু অনুজার প্রস্তাবিত পরিকল্পনাগুলিকে সমর্থন করা। মানি জানতে পারে এই কাজের জন্য আদিকে পুরস্কৃত করা হবে। প্রথম কাজ হিসাবে আদিকে তার পাড়ার মানুষদেরকে বোঝাতে হবে যেন তারা তাদের বাড়ি ছেড়ে দেয়, যাতে দলের উন্নয়ন প্রকল্পটি এগিয়ে যেতে পারে। এবং তাদের এই প্রকল্প শেষ হওয়ার পর এই কলোনিতে একটি স্কুল এবং হাসপাতালের মতো আরও বেশ বড় বড় বিল্ডিং তৈরি করা হবে। মানির এই আইডিয়াটি চমৎকার মনে হয়, তাই সে তার ছেলেকে সাহায্য করার জন্য বোঝানো শুরু করে। এরপর একটি প্রোগ্রামে আদিকে এলাকার মানুষদের সামনে কথা বলতে ডাকা হয়। মানি কাছাকাছি একটি ছাদের উপর দাঁড়িয়ে তার ছেলের সাথে কানের যন্ত্রের মাধ্যমে কথা বলছিল, আর তার সাহায্যে আদি একটি আবেগপূর্ণ বক্তৃতা দেয় এবং সকলকে একটি সম্মতিপত্রে সাইন করতে রাজি করায়। লোকেরা ভাবে আদি তাদের সবার থেকে বেশি বুদ্ধিমান, তাই সে যা বলে লোকেরাও তাই করে। আদির প্রতিবেশী একটি বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম ছিল সায়ালি। স্কুলে ফেল করার কারণে সেই দিন রাতে সায়ালি তার মায়ের কাছে ভীষণ বকাঝকা খায়। তার মা কিছুক্ষণের জন্য তাকে বাড়ির বাইরে বের করে দেয়। আদি তাকে অনুসরণ করে ছাদে গিয়ে পৌঁছায় এবং প্রতিশ্রুতি দেয় যে সে পরের পরীক্ষায় তাকে ফুল মার্কস পেতে সাহায্য করবে। সায়ালি আদির কথাগুলো বিশ্বাস করতে চায় না। তখন আদি তাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। সে বলে তার মধ্যে বিশেষ কোনো দক্ষতা নেই, সে যা শিখেছে সবটাই তার বাবা তাকে শেখায় এবং প্রতিটি পরীক্ষার আগে দুই বাপ বেটা মিলে কী ধরনের গেম খেলে সেটাও সায়ালিকে জানিয়ে দেয়। এবং যাওয়ার আগে সে সায়ালিকে এই কথাগুলি গোপন রাখতে বলে। পরের দিন সকালে আদি রাতের ব্যাপারটি নিয়ে খুবই অস্বস্তি অনুভব করছিল। সে মানিকে জিজ্ঞাসা করে তাদের এই গোপন বিষয়টি সে কি তার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারে। মানি তাকে বলে একদমই না,
এটা কোনোভাবেই করা যাবে না, যেহেতু তার স্ত্রী তার কাছে বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার স্ত্রীকে সে এখনো সত্যিটা জানায়নি। তাহলে আদি কেন তার বেস্ট ফ্রেন্ডকে এই কথাটি বলতে যাবে? অতএব এই গোপন বিষয়টি কেবল তাদের দুজনের মধ্যেই থাকা উচিত। সেই দিন স্কুলে সাহেলি তাকে সবার সামনে গুণের টেবিল মুখস্থ বলতে বলে। লজ্জায় আদির মুখ ছোট হয়ে যায়। আদি তাকে গোপন বিষয়টি বলার জন্য আফসোস করে এবং সেখান থেকে দ্রুত চলে যায়। যদিও পরে সাহেলি এর জন্য ক্ষমা চায়, কিন্তু তাতে আদির মন ভালো হয় না। পরদিন আদি তার বাবাকে জানায় যে সাহেলি তাদের এই গোপন ব্যাপারটি জেনে গিয়েছে। মানি ভয় পেয়ে সাহেলিকে ছাদে নিয়ে আসে। মানি যেখানে কাজ করে সাহেলির বাবাও সেখানে ঝাড়ুদারের কাজ করে। তাই মানি এই ছোট্ট মেয়েটিকে হুমকি দেয় যে সে তার বাবার চাকরি খেয়ে নেবে। সাহেলি যদি এই কথা কাউকে বলে দেয় তাহলে তার বাবাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে। নিরীহ মেয়েটি প্রমিস করে যে সে জীবনেও আর আদিকে বিরক্ত করবে না। পরের দিনটি ডক্টর অরবিন্দের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। তার দীর্ঘদিনের গবেষণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কারণ তারা ভিনগ্রহী জীবাণুর নমুনা সংগ্রহের জন্য বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বেলুন পাঠিয়েছে। কিন্তু এর ফলাফল আসে নেগেটিভ, যার অর্থ এই গবেষণাটি এখানেই স্টপ করতে হবে, কারণ সরকারি ফান্ড বাতিল হয়ে যাবে। নিজের সুনাম বাঁচাতে অরবিন্দ একটি মিথ্যা রিপোর্ট তৈরি করে এবং ঘোষণা করেন যে তারা এই পরীক্ষায় সফল হয়েছে। মানি যখন এই রিপোর্টটি হাতে পায় তখন তার মনে পড়ে যায় ডক্টর অরবিন্দ তার ছেলে স্কুলের ভর্তির সময় কি করেছিল। প্রতিশোধ হিসাবে মানি সেই নেগেটিভ রিপোর্টগুলো উচ্চপদস্থ কর্মচারীদের দেখায়, যেটা ডক্টর অরবিন্দকে প্রতারণার জন্য বরখাস্ত করতে বাধ্য করে। দীর্ঘদিন ধরে মানি এই চাকরিতে অনেক কষ্ট সহ্য করেছে। অনেক কষ্টের পর সে তার বসকে উচিত শিক্ষা দিতে পেরেছে, তাই মানি বেশ খুশি অনুভব করে। কিন্তু এক সপ্তাহ পরেই ডক্টর অরবিন্দকে আদির বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সে এখানে আদির সাথে দেখা করে এবং বুঝতে পারে এই ছেলের মধ্যে আসলেও কোনো প্রতিভা নেই। মানি তাকে এই ব্যাপারটি সম্পূর্ণ গোপন রাখতে অনুরোধ করে এবং প্রতিশ্রুতি দেয় সে যেভাবেই হোক অরবিন্দের চাকরিটি ফিরিয়ে আনবে। যদিও অরবিন্দের বিশ্বাস হয় না যে মানির মধ্যে এমন ক্ষমতা আছে, তবুও সে তাকে একটি সুযোগ দিতে রাজি হয়ে যায়। মানি তার ছেলের কেরিয়ার বাঁচানোর জন্য রাজনীতিবিদ অনুজার কাছে যায় এবং সেখানে সে তার প্রস্তাব রাখে। এদিকে অনুজা আবার এমন কিছুতে জড়াতে চায় না যা তার দলের কোনো উপকারে আসে না, কিন্তু মানি তাকে প্রায় জোর করেই রাজি করায়। অনুজা হোম মিনিস্টারের কাছে অরবিন্দের প্রকল্প পুনরুদ্ধারের জন্য একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয়। ডক্টর অরবিন্দ আদির এই বিষয়টি চেপে গিয়েছিল। সামনের দিনগুলোতে আদিকে আরও বেশ কয়েকটি বক্তৃতা দিতে হবে, কিন্তু সে এটা মুখস্থ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। মানি বিরক্ত হয়ে তাকে বকাঝকা করে এবং আরও ভালো করার জন্য প্রেসার দিতে শুরু করে। এত চাপ সহ্য করতে না পেরে মিথ্যার সাথে তাল মেলাতে মেলাতে আদির মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। দেখা যায় পরবর্তী অনুষ্ঠানে সে প্রায় কিছুই বলতে পারে না। চাপের কারণে বক্তৃতার মাঝেই সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে তৎক্ষণাৎ বাসায় নিয়ে আসা হয়। তবে অনুজা তাকে শিগগিরই সুস্থ হওয়ার জন্য বলে, কারণ সামনের দিনগুলোতে তাকে নিয়ে অনুজার অনেক কাজ বাকি রয়েছে। অপরদিকে মানির প্রচেষ্টার কারণে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় অরবিন্দের চাকরিটি ফিরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে, কিন্তু ঠিক তখনই অরবিন্দ জানতে পেরে যায় যে তার কাজটি মানির কারণেই খোয়া গিয়েছিল। এই বিশ্বাসঘাতকতায় ডাক্তার অরবিন্দ প্রচণ্ড রেগে যায়। সে অনুজা এবং তার বাবাকে একটি চিঠি পাঠায়, যেখানে সে আদির সত্যতা ফাঁস করে দেয়। অনুজা এবং তার দল মানি ও তার ছেলেকে প্রতারক হিসেবে অভিযুক্ত করে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ তাদের দলের সুনাম তার উপরেই নির্ভরশীল। যখন মানি সেই দিন বাড়ি ফিরে আসে, সে দেখতে পায় আদি মানসিকভাবে ভেঙে পড়েছে। তার কান্না থামছে না এবং সে সেই একই বক্তৃতাগুলি বারবার রিপিট করছে। ছেলের এইরকম অবস্থা থেকে মানি বেশ চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে ছেলের ট্যালেন্ট প্রমাণ করতে গিয়ে সে তার উপর অনেক প্রেসার দিয়ে ফেলেছে। সে আরও ভয় পেয়ে যায় যখন আদি দেয়ালে মাথা ঢুকতে শুরু করে। সেই সময় ওঝা বাড়ি ফিরে আসে এবং পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। এই প্রথমবারের মতো মানি তার স্ত্রীকে আদির বুদ্ধিমত্তা নিয়ে সত্যি কথা বলে। ওঝা দুঃখ প্রকাশ করে, যদি তার ছেলে না থাকতো তাহলে সে এখনই এ ঘর ছেড়ে বেরিয়ে যেত। তার মনে হয় সে এরকম স্বামী পাওয়ার থেকে কোনো মাতালকেই বিয়ে করে নিত। মানি তাকে বলে সে সবকিছু আদির ভালোর জন্যই তো করেছে। ওঝা অভিযোগ করে, কারণ তার মনে হয় মানি তার নিজস্ব স্বার্থে এবং নিজস্ব সাফল্যের জন্য এসব করেছে। শেষমেশ মানি হাল ছেড়ে দেয় এবং সে যে গল্পটি তৈরি করেছে তা শেষ করার উপায় খুঁজতে শুরু করে। পরের দিন একটি আর্ট মিউজিয়ামে মানি ডক্টর অরবিন্দের সাথে দেখা করতে আসে। সে ডক্টরকে একটি সুপারিশপত্র দেয়, যেটা সে মন্ত্রীর কাছ থেকে পেয়েছে। এই চিঠি অনুযায়ী ডক্টর অরবিন্দকে আবার তার পদে নিয়োগ করা হবে। মিউজিয়ামের একটি ছবিতে একটি গর্ভবতী কৃষাণী এবং তার ছেলেকে দেখা যাচ্ছে। মানি ডক্টরকে বলে যে ছবির মধ্যে থাকা ওই নারী আসলে তার মা
এবং 5 বছর বয়সী ওই ছেলেটি সে নিজেই। 1991 সালে এক ব্রিটিশ ফটোগ্রাফার তাদের গ্রামে এসেছিল এবং গ্রামবাসীদের বলেছিল সেরা ছবির জন্য 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মানির মা যখন প্রথমবার ছবি তোলার জন্য গিয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল তাকে কৃষকের মতো দেখতে লাগছে না, অর্থাৎ সেই তুলনায় তিনি অনেক মোটা ছিলেন। পুরস্কারটি পাওয়ার জন্য মানির বাবা তার স্ত্রীকে 2 সপ্তাহে 5 কিলো ওজন কমাতে বাধ্য করেছিলেন। এরপর যে ছবিটি তোলা হয়েছিল সেটা সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, যার কারণে সেই ফটোগ্রাফার $2 লক্ষ জেতেন। আর সেই টাকা থেকে মানির পরিবারকে পুরস্কার হিসেবে 10,000-এর জায়গায় 20,000 টাকা দেওয়া হয়। এই টাকাটা মানিকে স্কুলে ভর্তি হতে সাহায্য করেছিল। কিন্তু কয়েকদিন ক্ষুধার্ত থাকার ফলে মানির মা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান, এবং তার 5 থেকে 6 ঘন্টা পর তার ছোট ভাইও মারা যায়। মানি বলে, সেই দিন আমার মা এবং আমার ছোট ভাইয়ের বলিদানের কারণেই হয়তো আজ আমি এতটা বড় হয়েছি। অবশেষে ডক্টর অরবিন্দ বুঝতে পারেন যে মানি শুধুমাত্র তার সন্তানের সফলতার জন্যই মিথ্যে বলেছিল। তাই ডক্টর অরবিন্দ মানিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। গল্পের একদম শেষ দৃশ্যে একটি প্রেস কনফারেন্সে আদি দর্শকদের সামনে সত্যিটা জানিয়ে দেয়, কিন্তু দর্শকরা তার সত্যিটাকে অন্যভাবে নেয়। কারণ আদি স্টেজে দাঁড়িয়ে বলেছিল আজ পর্যন্ত সে যা যা করেছে সবকিছু তার বাবা তাকে শিখিয়েছে। আদির এই স্পিচের জন্য তার বাবা মানি সকলের কাছে হিরো হয়ে ওঠে। এখন আর আদিকে মিথ্যা অভিনয় করতে হয় না, কারণ তার বাবা মা তাকে একটি সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে। এই স্কুলে আদির পারফরমেন্স খুব একটা ভালো না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সে সুখী, সেখানে অনেক খুশি রয়েছে। মানির জীবন কেটেছে দরিদ্রতার মধ্যে দিয়ে, তাই সে শুধুমাত্র ছেলের একটা ভালো ভবিষ্যৎ চেয়েছিল। হয়তো আজ তাকে এত কিছু করতে হতো না যদি ডক্টর অরবিন্দ সেদিন তার বাচ্চার স্কুল অ্যাডমিশনের জন্য রাজি হয়ে যেত। যাই হোক, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের মুভিগুলি আবারও দেখতে পারেন। ধন্যবাদ।